গুলিটা গিয়ে একদম সোজা তের সামনে থাকা একটা ফুলের টবে গিয়ে লাগলো। গুলিটা লেগে ফুলের টবটা একদম ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। ফুলের টবটা একদম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তে এমনিতেই আগে থেকে ভীষণ ভয় পেয়েছিল, আর এদিকে জাঙ্কুক হঠাৎ করে গুলি করাতে তে যেন একদম আটকে উঠেছে। ও তো ভেবেই নিয়েছিল যে গুলিটা ওরই লেগেছে। আবারও হঠাৎই এরকম গুলির শব্দ শোনাতে তে ভয় একদম সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যেতে লাগলো। জাঙ্কুক দ্রুত দৌড়ে গিয়ে তেকে ধরে ফেলেছে এবং জাঙ্কুক তেকে সেন্সলেস অবস্থায় কোলে তুলে নিল। জাঙ্কুক আগে থেকে জানতো এমনই কিছু একটা হবে, কারণ তে অতিরিক্ত ভয় পেলে সেন্সলেস হয়ে যায়, বিশেষ করে রক্ত মারামারি আর অতিরিক্ত কোনো সাউন্ডের শব্দ পেলে। তাই জাঙ্কুক তেকে থামানোর জন্য এই কাজটা করেছে। তবু যে তে এখান থেকে বের হয়ে চলে যেতে পারতো তাও না, কারণ তে এখানকার কিছুই চেনে না। আর জাঙ্কুক যা ভেবেছিল তাই হয়েছে। তে গুলির শব্দ শোনাতে অতিরিক্ত ভয়ে সেন্সলেস হয়ে গেছে। জাঙ্কুক তো তেকে কোলে নিয়ে বাড়ির ভেতরের দিকে হাঁটা দিল। ভার্সিটিতে নবীন বরণের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আস্তে আস্তে সবার পারফরমেন্স শেষ হয়ে গেছে। এখন শুধু বাকি আছে অনুষ্ঠানের মূল আকর্ষণ, সেটা হচ্ছে কাপল ডান্স। প্রিন্সিপাল বলেছিল সন্ধ্যার আগ পর্যন্ত অনুষ্ঠান হবে, কিন্তু অনুষ্ঠানটা এতটাই জাঁকজমক হয়ে উঠেছিল যে এখনো অনেকক্ষণ লাগবে। সামান্য সন্ধ্যা হয়ে যাওয়াতে লাইটিং গুলো যেন আরো বেশি ফুটে উঠেছে। ন্যান্সি আর হানি স্টেজে উঠে কাপল ডান্সের জন্য অ্যানাউন্সমেন্ট করে দিল এবং ওরা সব নিয়ম কানুন গুলো বলে দিল। নিয়মগুলো হচ্ছে, প্রথম একটা সং প্লে করা হবে, তাতে সবাইকে তাদের কাপলদের সাথে স্টেপ বাই স্টেপ ডান্স করতে হবে। ডান্সের মাঝখানে সবাই নিজেদের পার্টনারকে একে অপরের সাথে চেঞ্জ করবে। এটা বারবার হবে এবং সং প্লে থাকার সময় যে কাপল তাদের ডান্স স্টেপ ভুলে যাবে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে। আর এটাই হচ্ছে কম্পিটিশনের মূল আকর্ষণ, কে বা কারা এখানে ফার্স্ট হবে। অ্যানাউন্সমেন্ট করে ন্যান্সি আর হানি স্টেজ থেকে নিচে নেমে আসলো। ওদের চোখে মুখে ক্লান্তির ছাপ, ওরা তো আজকে অনেক বেশি কাজ করেছে। হানি তো পুরো মুখ কুঁচকে দাঁড়িয়ে আছে। আজকে আমি শেষ। দাঁড়িয়ে দাঁড়িয়ে উপস্থাপনা করতে করতে আমার কোমর প্রায় ধরে গেছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। উফ, আমার আর ভালো লাগছে না। আমি বুঝতে পেরেছি তুমি খুবই অসুস্থ, কিন্তু তোমার এই অসুস্থতার ওষুধ কিন্তু আমার কাছে আছে। ওষুধ? কিসের ওষুধ আছে তোর কাছে? আছে, ওষুধ না থাকলে কি আর বলছি। ওষুধটা হচ্ছে আমার ভাই। তুই কি এখন তার সাথে দেখা করতে চাস? তোর ওই বাবু শোনা এসে তোকে জাদু না করলে তুই একদম ঠিক হয়ে যাবি। কথাটা খারাপ বলিসনি। আমি জানতাম তো, আমি কোনো কথাই খারাপ বলি না। যা তো বই, তুই আমার চোখের সামনে দিয়ে এক্ষুনি যা, তাড়াতাড়ি এখান থেকে ভাগ। আবার বলা তো যায় না, তুই আরেকটু টাইম এখানে থাকলে তোর আবার হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক হতে পারে। তুই কত ভালো ন্যান্সি, এই জন্যই আমি তোকে এত ভালোবাসি। তোকে কিছু বলার আগে তুই কি সুন্দর সব কিছু বুঝে যাস। আই লাভ ইউ সো মাচ আমার কিউট ননদিনী। ওই পাম অয়েলের ফ্যাক্টরি আমাকে একদম পাম দিবি না। তোমার মতলব কি আমি বুঝি না, তাই না? তুমি এখন আমার ভাইয়ের সাথে প্রেমের আলাপ করবে তা বলছো না, তুমি বলছো তোমার নাকি কোমর ধরে গাছ হয়ে গেছে। হানি তো হাসতে হাসতে সেখান থেকে দৌড়ে পালায়, কারণ জানে ন্যান্সি এখন অনেক রাগ হয়ে গেছে। ওকে ধরে মারতেও দ্বিতীয়বার ভাববে না। কিছুক্ষণের মধ্যেই একে একে সবাই কাপল ডান্স করতে স্টেজে উঠে পড়লো। এখানে মোট 12 জোড়া জুটি আছে। সুগা তো প্রথম থেকেই এইসব জিনিসে একদমই অনিচ্ছুক, কিন্তু সুগা দেখলো জিমিন তো খুব ভালো মুড নিয়ে ডান্স করতে স্টেজে উঠে পড়লো। আচ্ছা, কাপল ডান্স করবি তাই না? আমিও দেখাচ্ছি কাপল ডান্স কাকে বলে। চেয়েছিলাম আমি এইসব বাজে জিনিসে একদম ঢুকবো না, কিন্তু না, তোর জন্য তো এবার ঢুকতেই হচ্ছে। শুধু জুটি ছেড়ে দিয়ে একবার আমার কাছে আসবি, তারপর দেখবি কাপল ডান্স কত প্রকার আর কি কি সেটা তোকে আমি বুঝিয়ে দেব। এখানে লিসা, জিমিন, সুগা, ইউনো সবাই পারফরমেন্স করবে, বাট সবারই পার্টনার আলাদা আলাদা। সুগা আর ইউনোর সঙ্গে অন্য ক্লাসের মেয়েদের জুটি পড়েছে, আর লিসা আর জিমিনের সঙ্গেও অন্য ক্লাসের ছেলেদের জুটি পড়েছে। সং প্লে করা হলো, গানের সাথে সাথে সবাই পারফরমেন্স করতে শুরু করে দিল। বেশ ভালোই পারফরমেন্স হচ্ছিল। সন্ধ্যার অন্ধকার
অন্ধকারে ঝলমলে লাইটিং এ ডান্স করাতে সবকিছু যেন জমে উঠেছিল। তবে এদিকে 2-3 জন পার্টনার চেঞ্জ করতে গিয়ে তাদের জুটি হারিয়ে ফেলে, যার কারণে ওদের পারফরমেন্স থেকে বাদ দিয়ে দেওয়া হয়। সবাই যার যার মতোই ডান্স করছিল। সুগা একটা মেয়ের সাথে ডান্স করছিল ঠিক, কিন্তু ওর ডান্সের দিকে কোনো মনে ছিল না। ও তো বারবার জিমিনের দিকে তাকাচ্ছিল। বাট জিমিন যে পার্টনারই আসুক না কেন ওর সাথে অনেক ভালোভাবে ডান্স করছিল, যেন এই মুহূর্তে ওর মনটা অনেক বেশি ভালো, যেটা সুগার মোটেও সহ্য হচ্ছিল না। সুগা শুধু চাইছিল জিমিনের পার্টনার চেঞ্জ করে শুধু একবার জিমিনের কাছে যায়। এদিকে ইউনোরও একই অবস্থা। ও ডান্সের মাঝখানে শুধু লিসার দিকে তাকাচ্ছে। লিসাও তো মনোযোগ দিয়ে তার পার্টনারের সাথে ডান্স করতে ব্যস্ত। ডান্স স্টেপে পার্টনার চেঞ্জ করতে করতে লিসা গিয়ে পড়লো ইউনোর কাছে। এবার ইউনো লিসার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, আর লিসাও ডান্স পারফরমেন্স চলছে বলে কিছু বলতে পারছে না। ইউনো লিসাকে একটু অন্যরকম ভাবে টাচ করছিল, কারণ ওর রাগ হয়েছিল লিসা অন্য ছেলের সাথে পারফরমেন্স করাতে। ছোটবেলা থেকেই এরা দুজন একে অপরকে একদমই সহ্য করতে পারে না। এখন অব্দি যখনই দেখা হয় ওরা শুধু ঝগড়াই করে যায়, আর আজকে নাকি এরা দুজন একসাথে ডান্স করবে। অসম্ভব ব্যাপার। লিসার চোখে মুখে স্পষ্ট বিরক্তিকর ছাপ ফুটে উঠেছে। ডান্সের মাঝখানে লিসা বারবার ইউনোকে দূরে সরানোর চেষ্টা করছে, কিন্তু ইউনো যেন দাঁতের উপর দাঁত চেপে লিসাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আর এদিকে জিমিন তার পার্টনার চেঞ্জ করার সময় হুমড়ি খেয়ে পড়ে সুগার বুকের উপর। এভাবে পার্টনার চেঞ্জ করতে করতে যে জিমিন সুগার কাছে চলে আসবে এটা জিমিন একদমই ভাবতে পারেনি। জিমিন তো আতঙ্ক দৃষ্টিতে সুগার দিকে তাকিয়ে আছে, আর সুগা তো এইটাই চাইছিল যে জিমিন ওর কাছে যেন আসে। সুগা তো ঘোর লাগা দৃষ্টিতে জিমিনের দিকেই তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে রাগে এখনই জিমিনকে মুচড়ে খেয়ে ফেলবে। সুগা চেয়েছিল জিমিনের সাথে একটা কাণ্ড বাজাতে, জিমিন অন্য ছেলের সাথে ডান্স করেছে বলে জিমিনকে এখানে আবার অপমান করতে। কিন্তু এখন যেন জিমিন ওর কাছে চলে আসাতে সুগা কিছুই করতে পারছে না। এখানে না হচ্ছে ডান্স আর না হচ্ছে পারফরম্যান্স। এখন ওদের পার্টনার চেঞ্জ করার সময় ছিল, কিন্তু জিমিন যেন সেখান থেকে নড়তে চড়তেও পারছে না। জিমিন বুঝে গেছে এই পারফরম্যান্সে জিমিন জিততে পারবে না, আর ও জিততে চায়ও না। তাই সুগার বুকে ধাক্কা দিয়ে জিমিন সেখান থেকে দৌড়ে চলে গেল। সুগা যেন চাইলেও ওকে আটকাতে পারলো না। এদিকে লিসা বারবার ইউনোকে সরানোর চেষ্টা করছে। এতক্ষণ তো এতগুলো ছেলের সাথে খুব হেসে হেসে ডান্স করলি, এখন মুখ প্যাঁচার মতো বানিয়ে রেখেছিস কেন? কারণ ওরা তোমার মতো আমাকে ব্যাক টাচ করেনি। ও আচ্ছা, ওরা তোকে খুব ভালোভাবে টাচ করেছে আর আমি তোকে ব্যাক টাচ করছি, তাই না? তাহলে বল ওরা তোকে কোন জায়গায় কিভাবে টাচ করেছে, আমিও সেভাবেই করছি। মুখ সামলিয়ে কথা বলো ভাইয়া, তোমার সাথে আমি এখানে ঝগড়া করতে আসিনি। কি বলছো একবার ভেবে দেখেছো? কি বলতে চাইছি তুই বুঝতে পারছিস না? এতক্ষণ তো ওই ছেলেগুলোর সাথে অনেক ভালোভাবে ঢলাঢলি করে নাচ করলি। বাইরের ছেলেদের শরীরের সাথে লেপ্টে থাকতে খুব ভালো লাগে, তাই না? আর আমি কাছে আসলে তোর অসহ্য লাগে? ইউনোর কথা শুনে লিসার তো প্রচন্ড পরিমাণে রাগ হচ্ছে। ও তো এখন ধাক্কাধাক্কি শুরু করে দিল। যেমন তুমি তেমন তোমার চিন্তা ভাবনা। আমাকে ছাড়ো বলছি। আমি কার সাথে ঢলাঢলি করব আর কার গায়ের সাথে লেপ্টে থাকবো সেটা একান্তই আমার ব্যাপার। তুমি বলার কে? ভবিষ্যতে আমার ব্যাপারে এরকম ফালতু কথা বললে 5 আঙ্গুলের দাগ একদম গালে বসিয়ে দেব। তোমার মতো ফালতু মাইন্ডের লোকের সাথে ডান্স করা তো দূরেই থাক, আমি তোমার আর আশেপাশেও থাকতে চাই না। লিসার কথাগুলো শুনে ইউনো লিসার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। লিসা ইউনোকে ধাক্কা দিয়ে পার্টনার চেঞ্জ করতে নিলেই ইউনো লিসাকে একটা ল্যাং মারলো। হঠাৎ নাচের মধ্যে এরকম ভাবে ল্যাং মারাতে লিসা একদম কন্ট্রোল হারিয়ে ফেললো। লিসা উপর হয়ে সবার সামনে স্টেজের উপর পড়ে গেল। হঠাৎ করে এভাবে পড়ে যাওয়াতে চারদিকে হইচই শুরু হয়ে গেছে। লিসা হাতে ব্যথা পেয়ে কাঁদো কাঁদো চোখে ইউনোর দিকে তাকালো। ইউনো তো বেশ একটা ভাব নিয়ে বাঁকা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। লিসা মাথা তুলে সামনের দিকে তাকিয়ে দেখলো বাকি সবাইরা তো ওর দিকেই তাকিয়ে আছে। কেউ কেউ তো আবার তাদের মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। লিসা যে এমন একটা লজ্জাজনক পরিস্থিতিতে পড়বে সেটাও ভাবতেই পারেনি। এই মুহূর্তে ওর ইচ্ছা করছে মাটির সাথে মিশে যেতে। জিমিন তো স্টেজ ছেড়ে একটু দূরে ছিল। লিসাকে এভাবে পড়ে যেতে দেখে দৌড়ে সেখানে চলে আসে, আর সুগাও সেখানে দৌড়ে চলে এসেছে। ন্যান্সি হানি ওরা তো একদম অবাক হয়ে গেছে। সবাই মিলে গিয়ে লিসাকে টেনে তুলতে লাগলো। ও
হাতে পায়েও প্রচন্ড ব্যথা পেয়েছে। এখন তো সবাই ওকে নিয়ে বাজে কথা বলবে, যেটা লিসা মোটেও সহ্য করতে পারবে না। এটা ভেবে লিসার তো চোখ দিয়ে পানি পড়তে লাগলো। লিসা তো ন্যান্সিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। লিসাকে এভাবে কান্না করতে দেখে জিমিনও কান্না করে দিয়েছে। জিমিন ভেবেছে পড়ে গিয়ে লিসা হয়তো ব্যথা পেয়েছে, যার কারণে কান্না করছে। এমনিতে দুইজন সবসময় ঝগড়া মারামারি করলেও ওরা একে অপরকে অনেক বেশি ভালোবাসে। কেউ কাউকে কষ্ট পেতে দেখলে একদমই সহ্য করতে পারে না। এদিকে বুকাম রাগী চোখে ইউনোর দিকে তাকিয়ে আছে, কারণ আর কেউ না দেখলেও বুকাম ঠিকই দেখেছে। ওর চোখ এড়ানো অসম্ভব। ইউনো তো ইচ্ছা করে লিসাকে ল্যাং মেরে ফেলে দিয়েছে। ইউনোর চোখ হঠাৎ করে বুকামের দিকে গেল। বুকাম রাগী দৃষ্টিতে ইউনোর দিকেই তাকিয়ে আছে। ইউনো সামান্য একটু ভয় পেল, কিন্তু সেটাকে পাত্তা না দিয়ে স্টেজ থেকে নেমে চলে গেল। লিসা তো শুধু কান্না করেই চলেছে, কাউকে কিছুই বলছে না। এবার তো দৌড়ে বুকাম লিসার কাছে চলে গেল এবং ওকে বোঝানোর চেষ্টা করলো। তবু লিসা জানো কারোর কথাই শুনছে না। এই মুহূর্তে এই পারফরমেন্সটা পুরো একটা গোলমাল পাকিয়ে গেছে, আর এখন কেউই পারফরমেন্স করার মুডে ছিল না। এবার সুগা বুঝতে পারলো লিসা কেন কান্না করছে। বুকাম আর সুগা মিলে লিসাকে জিমিন আর ন্যান্সির সাথে করে ওর বাসায় পাঠিয়ে দিল। ওরা চলে যেতেই সুগার মনে একটা কথা ভেসে আসলো। সুগা তো নিজেও জিমিনকে এভাবেই অপমান করতে চেয়েছিল সবার সামনে, কিন্তু সুগা তা করতে পারেনি। যদি করতো তাহলে কি হতো? সত্যি তো জিমিনও সবার সামনে এভাবেই কান্না করতো। তাতে কি সুগার খুব ভালো লাগতো? এবার সুগার সবাইকে উদ্দেশ্য করে বলে, যারা যারা লিসার পড়ে যাওয়ার ভিডিও ক্যাপচার করেছো তারা সবাই ভালো বাচ্চাদের মতো ভিডিওটা ডিলিট করে দাও, না হলে এই ভিডিওগুলো যদি বাইরে কোনোভাবে লিক হয় তাহলে কিন্তু কাউকে ছেড়ে কথা বলা হবে না। ডিলিট করা বাদে যে এই ভিডিও লিক করবে তাকে কিন্তু দিনের বেলা আকাশ থেকে চাঁদ দেখিয়ে আনবো। কথাটা বলে সুগার স্টেজ থেকে নেমে এলো। সুগার কথা শুনে সমস্ত স্টুডেন্টরাও ভয় পেয়ে গেল, আর সুগার এই কথাগুলো স্টুডেন্টদের ভয় পাওয়ানোর জন্য যথেষ্ট ছিল। সবাই তো তাদের দ্রুত ওদের ফোন বের করে ভিডিওটা ডিলিট করে দিল। সবাইকে এভাবে ভিডিওটা ডিলিট করে দেওয়া দেখে প্রিন্সিপালও অনেক বেশি খুশি হয়ে গেল। যদিও ভার্সিটিতে কেউ কাউকে হুমকি দেওয়া অন্যায়, তবু উনি সুগার কাছে অনেক খুশি হয়েছেন, কারণ এটা একটা মেয়ের মান সম্মানের ব্যাপার ছিল। সুগার এতটুকু অন্যায় না করলে হয়তো ভিডিওটা সত্যি সবাই লিক করে দিত এবং লিসাকে নিয়ে সবাই অনেক মজাও নিত। কিন্তু এখন সবকিছু থমকে গেছে। একটা গোডাউনের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে হানসুহি। ওর রক্ত দিয়ে পুরো ফ্লোর ভিজে গেছে। ওর সামনে তাকাতেই জাংকুকের ভয়ঙ্কর রাগী চোখ দুটো দেখতে পেল। জাংকুকে দেখেই সুহি যেন কলিজার পানি শুকিয়ে গেছে। ওর হাত পা থরথর করে কাঁপতে লাগলো। জাংকুক দুটো লেডি গার্ডকে ইশারা করতেই মেয়ে দুটো সুহির কাছে গেল এবং জাংকুকের কাছে টেনে নিয়ে আসলো। জাংকুক তো চেয়ারের উপর পা রেখে বসেছিল। আচ্ছা, আজকে কেন এত বড় বোকামিটা করতে গেলি তুই বলতো? খুব কি দরকার ছিল এরকম গাধার মতো কাজটা করার? সেদিন যা করার করেছিস, সেটা না হয় সবকিছু না জেনে করেছিস, সেই জন্য তোকে প্রাপ্য শাস্তি দিয়ে আজকে তো তোকে ছেড়েই দিতে চেয়েছিলাম, কিন্তু তুই আজকে কি করলি? সবকিছু জেনে বুঝে বড় একটা কাহিনী করলি, তাও আবার তারই সাথে যে মেয়েটা তোকে বাঁচাতে চেয়েছে। একবারও নিজের বিবেকে বাঁধলো না? যে মেয়েটা তোকে বাঁচাতে চাইলো সেই মেয়েটার গলায় তুই কাজ ধরলি। তুই একবারও ভাবলি না যে অতটুক একটা মেয়ে নিজের কথা না ভেবে তোকে বাঁচাতে গিয়েছিল? নিজেকে বাঁচাতে গিয়ে মেয়েটাকে রক্তাক্ত করলি। তোর এত বড় সাহস, তুই ওর শরীর থেকে রক্ত ঝরালি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে স্যার, আমাকে মাফ করে দিন এবারের মতো। আর কখনো এরকম হবে না, প্লিজ স্যার। কি বললি? তুই ভুল করেছিস, তোকে মাফ করে দেব? তুই যেটা করেছিস সেটা ভুল বলে না। তুই সেদিন ভুল করেছিলি অফিসে, কিন্তু আজকে যেটা করেছিস এটা তো ভুল নয়। তুই সবকিছু জেনে শুনে আমার কলেজাতে হাত দিলি, ওর গা থেকে রক্ত ঝরালি। তুই আজকে যেটা করেছিস না সেটা পাপ করেছিস, আর এর শাস্তি তোর পেতেই হবে। আমার এই রূপটা যার থেকে সব সময় লুকিয়ে রেখেছি, আজকে তোর জন্য আমার এই রূপটা আমার পাখি দেখে ফেলেছে। তুই জানিস ও আমাকে ভুল বুঝে আমাকে ভয় পেয়ে পালাচ্ছে। আমি জিয়ন জাংকুক কখনো মিথ্যা কথা বলি না, আজকে আমার প্রিয় মানুষটার কাছে আমাকে মিথ্যা কথা বলতে হচ্ছে। তুই জানিস আগের মতো ওকে নরমাল করতে হলে আমার আরো কত মিথ্যা কথা বলতে হবে, ওকে আরো কত ভালো মানুষের নাটক করতে হবে। তুই জানিস কি? কিচ্ছু জানিস না। আর যেহেতু তুই কিছুই জানিস না, তাহলে তোর এই পৃথিবীতে বেঁচে থাকারও কোনো অধিকার নেই। আর শুধুমাত্র তোরই জন্য আমার পরিটা এতক্ষণ ধরে অজ্ঞান হয়ে পড়ে আছে। কথাগুলো বলে জাংকুক সুহির পায়ে ধরাম ধরাম করে গুলি করতে লাগলো। সুহি তো শুধু চিৎকারই করে যাচ্ছে, তবে সুহি এরকম চিৎকার আর আর্তনাদ জাংকুকের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। ও তো চেয়ার থেকে উঠে সুহির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে সুহির সামনে গান পয়েন্ট করে বলল, 4টা বছর ধরে ওই মেয়েটাকে একটু কাছে পাওয়ার জন্য আমি কুড়ে কুড়ে মরছি। এই 4 বছরে ওর থেকে দূরে থেকেও সবকিছু আড়াল করে রেখে ওকে আমি প্রোটেক্ট করেছি। ওর পিছনে আমি সবসময় গার্ড লাগিয়ে রেখেছি, যেটা ও নিজেও জানতো না, শুধুমাত্র এটার জন্য যেন ওর গায়ে কেউ একটা ফুলের টোকা অবধি না দিতে পারে। 4টা বছর ওর থেকে এতটা দূরে থেকেও ওর প্রত্যেকটা সেকেন্ডের খবর আমি নিয়েছি। আর যারা যারা ওকে কষ্ট দিয়েছে তাদের সবাইকে টিকিট কেটে একদম উপরে পাঠিয়ে
পাঠিয়ে দিয়েছি, কিন্তু জানিস তোর মতোই কিছু রাক্ষস বেঁচে আছে। ওদের এখনো টিকিট কাটার সময় হয়নি, কিন্তু টিকিট কাটতে বেশিটা দেরিও নেই। তুই জানিস ওর এক ফোঁটা চোখের পানি অব্দি আমি সহ্য করতে পারি না, আমার দম বন্ধ হয়ে আসে। আর তুই কি না ওর শরীর থেকে রক্ত ছড়ালি, ওকে এতটা কষ্ট দিলি, তোকে কিভাবে মাফ করে দেই বলতো? স্যার প্লিজ প্লিজ স্যার, আমি আর কখনো তোর চারপাশেও যাব না। তুই আর ওর চারপাশে যাবি কি? তুই বেঁচে থাকলে তো আর ওর চারপাশে যাবি। বলে জাঙ্কুক একটা বাঁকা হাসি দিয়ে সুহিকে শুট করতে লাগলো। 4-5টা গুলি করেছে, গুলি লেগে সুহির দেহ নিথর হয়ে পড়ে গেল। জাঙ্কুক বসা থেকে উঠে দাঁড়িয়ে ওর হাতে থাকা গানটা এক ঢিল দিয়ে ছুঁড়ে ফেলে দিল। তোমাকে যারা যারা কষ্ট দিবে আর যারা যারা কষ্ট দিয়েছে তাদেরকে আমি এভাবেই শাস্তি দেব তে পাখি, সেটা বাইরের লোক হোক কিংবা তোমার ফ্যামিলির লোক। তোমাকে যারা অপমান করবে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। অবশ্য তোমার ফ্যামিলির লোকরা তোমার সাথে যেটা করেছে এটা আমারই বোকামির জন্য, যার কারণে ওরা এটা করার সুযোগ পেয়েছে তোমার সাথে। কিন্তু আমি বেঁচে থাকতে আর এমন কোনো চান্স আসবে না। 6 বছর আগে যদি আমি তোমার খোঁজ একবার নেওয়ার চেষ্টা করতাম তাহলে হয়তো তোমার সাথে এগুলো আর ঘটতো না। আসলে সব দোষই আমার। আমি যে সেদিন কেন জেহুবার বোকামের কথা শুনলাম না, আমি যদি শুনতাম তাহলে আরো অনেক আগেই তোমাকে আমি আমার নিজের করে পেতাম। জাঙ্কুক এই কথাগুলো মনে মনে ভেবে ওর যেন মাথায় রক্ত উঠে যাচ্ছে। ওদের সামনে গিয়ে চেয়ারটা একটা লাথি মারলো, চেয়ারটা কাজ হয়ে সেখানেই পড়ে গেল। এই ডাস্টবিনটাকে জঙ্গলে ফেলে দিয়ে আসো, ওর এই দেহ শিয়াল কুকুর ছিঁড়ে ছিঁড়ে খা। ওর মতো স্বার্থপর মেয়ের জন্য আর কোনো কিছুই করতে হবে না। জাঙ্কুকের কথা শুনে বডিগার্ড গুলো মাথা নাড়লো। জাঙ্কুক তো হন হন করে সেখান থেকে বের হয়ে গেল। আজকে জাঙ্কুককে দেখতে প্রচন্ড রকমের ভয়ঙ্কর লাগছে এবং আজকে জাঙ্কুকের ইচ্ছা করছিল 4 বছর আগে থেকে যারা অপমান করেছে তাদেরকে গিয়ে আজকেই মেরে ফেলতে, কিন্তু জাঙ্কুক তা কখনোই করবে না। পিট পিট করে চোখ খুলতেই তে নিজেকে কারো বাহু বন্দরে আবিষ্কার করলো। ও কয়েকবার চোখের পলক ফেলে নিজেকে জড়িয়ে রাখা ব্যক্তিটির দিকে তাকালো। মাথাটা তুলতেই তের চোখের সামনে জাঙ্কুকের ঘুমন্ত মুখটা ভেসে উঠলো। রুমটার মধ্যে সব লাইট অফ করা, শুধুমাত্র একটা ডিম লাইট জ্বালানো। ডিম লাইটের আবছা আবছা আলোতে তে জাঙ্কুকে স্পষ্টই দেখতে পাচ্ছে। তে জাঙ্কুকে চিনতে একটু অসুবিধাও হলো না। ওকে দেখতে তে যেন সঙ্গে সঙ্গে কিছুক্ষণ আগেই ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা মনে পড়ে গেল। ও জাঙ্কুককে এক ধাক্কা দিয়ে নিচের থেকে ছাড়িয়ে নিল। এক লাফে ছটফট করতে করতে বেড থেকে নেমে নিচে দাঁড়িয়ে পড়লো। আচমকা এরকম ধাক্কা দেওয়াতে জাঙ্কুকের ঘুম ভেঙে গেল। জাঙ্কুক নিজের চোখটা খুলতে তের ভয়াত্মক মুখটা দেখতে পেল। জাঙ্কুক তড়িঘড়ি করে উঠে পড়লো এবং বেড থেকে নেমে তের দিকে এগিয়ে গেল। জাঙ্কুককে এভাবে এগিয়ে আসতে দেখে তে তো 2 কদম পিছিয়ে গেল। একদম একদম আমার কাছে একদম এগিয়ে আসবেন না, আপনি আমার থেকে দূরে থাকুন, দূরে থাকুন প্লিজ। ওহ গড, আমি আগেই জানতাম তে আমাকে দেখে এভাবেই রিঅ্যাক্ট করবে। জাঙ্কুক কন্ট্রোল, এখন থেকে কিচ্ছু বলবি না। তে পাখি, তুই ভয় পাচ্ছ কেন? তুমি ভয় পেও না, আমি তো তোমাকে কোনো ক্ষতি করব না। না না না, আপনি প্লিজ আমার থেকে দূরে থাকুন, আপনি আমার কাছে আসবেন না। তে পাখি, তুমি কিন্তু এখন শুধু শুধু আমাকে দেখে ভয় পাচ্ছ। তুমি বলো, আমি কি তোমাকে মেরেছি না বকেছি? আপনি খুব খারাপ একটা মানুষ। আপনি একটা মেয়েকে কিভাবে শুট করতে পারলেন? শোনো, আমি ইচ্ছা করে শুটটা করিনি, বিশ্বাস করো আমাকে। ওটা তো ব্যাগ অ্যাক্সিডেন্টলি টিগারে চাপ লেগে গিয়েছিল। তোমার গলাতে কাজ ধরে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমার হাত কাঁপছিল, তাই টিগারে চাপ লেগে গিয়েছিল আর গুলি বের হয়ে গেছে। ও, গুলিটা অ্যাক্সিডেন্টলি টিগারে চাপ লেগে বের হয়ে গিয়েছিল, তাই না? আর ওর গায়ে যে এতগুলো মারের দাগ দেখলাম, এগুলো কি আপনি অন্য কাউকে মারতে গিয়ে অ্যাক্সিডেন্টলি ওনার গায়ে লেগে গিয়েছিল? তখন সিচুয়েশনটা অন্যরকম ছিল, ও একটা অন্যায় করেছিল, তাই ওকে এতদিন আটকে রেখে শাস্তি দিয়েছি। বিশেষ করো আজকে আমি ওকে ছেড়ে দিতাম, আর আমি আমার লোকজনদের বলেও দিয়েছিলাম যে ওকে হসপিটালে ভর্তি করে দিতে, কিন্তু ও তোমার গলায় ওইভাবে কাজ ধরাতে আমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। মাথায় কিছু আসছিল না, তাই আপনি ওকে শুট করে দিলেন, তাই তো? পাখি, আমি ওকে শুট না করলে ও তোমার কোনো ক্ষতি করে ফেলতো। যেভাবে তোমার গলায় কাজটা চেপে ধরেছিল, তাতে যদি তোমার উল্টোপাল্টা কিছু হয়ে যেত, ভেবে দেখেছো তখন কি হতো? গলা কেটে যেত আর আমি মরে যেতাম। আমি মরে যাই, আমার গলা কেটে যাক, আমার মাথা ফেটে যাক, আমার হাত পা ভেঙে যাক, আমার যা খুশি তাই হোক, তাতে আপনার কি? আপনাকে কেন আমার বিষয় নিয়ে সবসময় মাথা ঘামাতে হবে? আমার সব বিষয় নিয়ে আপনাকে মাথা ঘামানোর অধিকার কে দিয়েছে? আপনি শুধুমাত্র আমার কাজিন হন, বুঝতে পেরেছেন? এর থেকে আর বেশি কিছু না। তাহলে শুধু শুধু কেন আমার গার্ডিয়ান হওয়ার চেষ্টা করেন? এতক্ষণ তো
শান্তভাবে জাঙ্কুক কথা বলছিল তের সাথে, কিন্তু তের মুখ থেকে মরা কথাটা শুনে জানো জাঙ্কুকের রাগটা আর কন্ট্রোলই হচ্ছে না। জাঙ্কুক তের দিকে এগিয়ে তেকে এক টান দিয়ে বিছানাতে ফেলে দিল এবং জাঙ্কুক ঝুঁকে তের দুইটা হাত একদম বিছানাতে চেপে ধরেছে। তোমার সাহস হয় কি করে আমার সামনে মরার কথা বলার? এতক্ষণ ভালোভাবে কথা বলছিলাম, তোমার মাথায় ঢুকছিল না তাই না? তোমাকে না বারণ করেছিলাম আমার সামনে মরার কথা একদম বলবে না? তারপরেও তুমি কোন সাহসে আমার সামনে মরার কথাটা বললে? আর বাকি রইল তোমার বিষয়ে আমি কেন মাথা ঘামাই সেটা। তাহলে জেনে রাখো, তোমার বাবা মা আর ভাইয়ের পরে যদি তোমার উপর সবচেয়ে বেশি কেউ অধিকার খাটাতে পারে সেটা হচ্ছে শুধুমাত্র আমি। হ্যাঁ, শুধুমাত্র আমি জিওন জাঙ্কুক। তোমার সব বিষয়ে আমার মাথা ঘামানোর অধিকার অবশ্যই আছে। জাঙ্কুক এভাবে হঠাৎ করে তের কাছে আসাতে তে তো একদম ভয় পেয়ে গেছে, কিন্তু তে সেটা মুখে প্রকাশ করলো না, বরং চেহারায় একটা কঠিন ভাব নিয়ে আছে, তবে শুকনো গলায় ঢোক গিলছে। আমার উপর আপনার কোনো অধিকার নেই। আপনার মতো নোংরা অসভ্য বাজে লোকের আমার উপর কোনো অধিকার থাকতে পারে না। আর আমাকে এভাবে ধরে রেখেছেন কেন? ছাড়ুন আমাকে। এই মেয়ে, তোমার সাহস কিভাবে হয় আমাকে নোংরা অসভ্য বাজে লোক বলার? আমি কি এমন করেছি তোমার সাথে যা দেখে তোমার আমাকে বাজে লোক বলে মনে হচ্ছে? তে তো ওর হাত পা ছোটাছুটি করছিল, তবে জাঙ্কুকের এরকম রাগী কণ্ঠ শুনে তে এতক্ষণের সাহস সব ফুরিয়ে গেছে। ওর চোখে মুখে এখন স্পষ্ট ভয়ের ছাপ ফুটে উঠেছে। তে বুঝতে পারলো যে নিজেকে সাহসী প্রমাণ করতে গিয়ে জাঙ্কুকে একটু বেশি বলে ফেললো। ও আর কিছুই না বলে চুপচাপ মুখ বন্ধ করে রেখে দিল। জাঙ্কুক এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তের দিকেই তাকিয়ে আছে। চুপ করে আছো কেন? এখন কথা বলছো না কেন? স্পিক আপ। কি নোংরামো করেছি আমি তোমার সাথে? কি অসভ্যতামি করেছি বলো? আমার হাতে খুব ব্যথা লাগছে, আমাকে ছাড়ুন প্লিজ। তে এরকম ছোট ছোট কথা শুনে জাঙ্কুকের একটু মায়া লাগছে। জাঙ্কুক তের হাতটা এত জোরে চেপে ধরেছে যে তে সত্যিই ব্যথা পাচ্ছিল। জাঙ্কুক ভেবে দেখলো জাঙ্কুক তের হাতটা যেভাবে চেপে ধরেছে এতে তে সত্যিই ব্যথা পাবে। জাঙ্কুক তের ভাব ভঙ্গি বোঝার জন্য ওকে ছেড়ে দিল। জাঙ্কুক তেকে ছেড়ে দিতেই তেকে আর হাতে পায় কি মনে হচ্ছে এক্ষুনি এখান থেকে উড়াল দিয়ে চলে যাবে। তে জানে জাঙ্কুককে যদি ব্যথা পাওয়ার কথা বলে তাহলে জাঙ্কুক ওকে ছেড়ে দেবে। জাঙ্কুক একটু দূরে যেতেই তে তো এক দৌড় দিয়ে দরজার দিকে চলে গেছে, কিন্তু আফসোস দরজাটা জাঙ্কুক আগে থেকে লক করে রেখেছিল। তে তো জোরে জোরে লক ধরে টানাটানি করতে লাগলো, কিন্তু কোনো রকম ভাবেই দরজাটা খুলতে পারলো না। এদিক থেকে জাঙ্কুক শুধু তের কাণ্ড কারখানাগুলো দেখছে। জাঙ্কুক আগেই বুঝতে পেরেছিল যে তে এমনই একটা কাজ করবে। এবার তো তের কাণ্ড কারখানা দেখে জাঙ্কুকে একটু একটু হাসি পাচ্ছে। হ্যাঁ তে পাখি, আমি বরাবরই তোমাকে একটা কথা বলে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি বারবারই সেই ভুলটাই করো। তুমি যতই দৌড়াদৌড়ি লাফালাফি করে পালানোর চেষ্টা করো না কেন, আমার পারমিশন ছাড়া তুমি এখান থেকে এক চুলও নড়তে পারবে না। জাঙ্কুকের কথা শুনে তে শুকনো একটা ঢোক গিলল। তে ঘুরে ভয় ভয়ে পেছনে তাকালো। ওর তো এখন ইচ্ছা করছে ফ্লোরে গড়াগড়ি করে কান্না করতে। কেন যে দৌড়ে পালানোর চেষ্টা করলো? জাঙ্কুক নিশ্চয়ই এখন ওকে ধরে একটা ঠাকিয়ে চড় মারবে। চড়ের কথা মনে পড়তেই অটোমেটিকলি তের হাত দুটো ওর গালে চলে গেল। জাঙ্কুক এক পা দু পা করে তের দিকে এগিয়ে আসছিল। তের দিকে এগিয়ে এসেই প্যান্টের পকেট থেকে চাবি বের করে তের সামনে ধরে বলল, এই দরজাটা লক করা, এত টানাটানি করছো কেন? আর এটা হচ্ছে লক খোলার চাবি। তে জাঙ্কুকের হাত থেকে ছো মেরে চাবিটা নিয়ে নিতে চাইলে তার আগে জাঙ্কুক মুঠের মধ্যে চাবিটা ভরে নিল। এরপর জাঙ্কুক ঢিল দিয়ে চাবিটা টেবিলের উপর রেখে দিল। জাঙ্কুক তের সামনে এসে একটা বাঁকা হাসি দিয়ে এক হাত দিয়ে তের কোমর জড়িয়ে ধরে নিচের সাথে মিশিয়ে নিয়েছে। তে তো এতক্ষণ গালে হাত দিয়েছিল। জাঙ্কুক এমনটা করাতে তে যেন হকচকিয়ে উঠেছে। কি হলো তে পাখি, তুমি কি ভাবলে আমি তোমাকে মারবো? এটা ভেবো না। জিওন জাঙ্কুকের এতটা সাহস এখনো হয়ে ওঠেনি যে নিজের কলিজার গায়ে হাত দেবে। আর তোমার কি মনে হয় টিয়া পাখি আমার, তুমি এই রুম থেকে বের হতে পারলেই তুমি আমার কাছ থেকে পালিয়ে যেতে পারবে? ধরো তুমি ওই চাবিটা নিয়ে রুমের দরজা খুলে এখান থেকে বের হয়ে গেলে, কিন্তু তারপর নিচে এত সিকিউরিটি গার্ডের চোখ ফাঁকি দিয়ে যেতে পারবে? আর না হয় ধরলাম আমার ছটফটানি পাখি সবার চোখ ফাঁকি দিয়ে বাইরে বের হয়ে গেল, কিন্তু তারপর তুমি কি আদৌ জানো এটা কোন জায়গা? এখান থেকে যদি একবার বের হও তাহলে সেফলি বাড়িতে গিয়ে পৌঁছাতে পারবে না। তাই বলছি এখান থেকে পালানোর ভূত মাথা থেকে ঝেড়ে ফেলো। এখানে চারদিকে ভূত আছে, এটা কি জানো তুমি? কি ভূত আছে মানে? শুধু ভূত না, এই বাড়ির চারদিকে বড় বড় রাক্ষস ফেলে রেখেছি আমি। তুমি শুধু এখান থেকে বের হবে আর ওরা তোমাকে গিলে খেয়ে ফেলবে। জাঙ্কুকের কথা শুনে ভয়ে তের চোখ মুখ শুকিয়ে একদম পাঁচে হয়ে গেল। সত্যি তো এতক্ষণে তো সবকিছু ভেবেই দেখেনি। এই জায়গাটা তো খুবই বেশি অদ্ভুত। আর কিছুক্ষণ আগে বাইরে যা করা সিকিউরিটি দেখলো, হাজার চেষ্টা করেও তাদের থেকে পালানো যাবে না। আর এদিকে জাঙ্কুক বলছে ভূত আছে, আবার নাকি রাক্ষসও আছে। আপনি নিজেই তো একটা রাক্ষস, রাক্ষস পালবেন না তো কি করবেন? আমি বাসায় যাব, আমাকে বাসায় দিয়ে আসুন প্লিজ। দিয়ে আসবো তো, তবে এখন না, কালকে সকালে। কালকে সকালে? কালকে সকালে মানে? আর আমি এতক্ষণ কোথায় থাকবো? কোথায় থাকবে মানে? আমি
তোমাকে এখন রাস্তায় নিয়ে আছি। আমি এখানে আপনার সাথে এক বাড়িতে থাকবো না, আমি বাসায় যাব। তো যাও, তোমাকে আটকে রেখেছে কে? ওই যে ওখানে চাবি আছে, নিয়ে চলে যাও। আমি একা কিভাবে যাব? আপনি জানেন আমি একা যেতে পারবো না, আপনি আমাকে দিয়ে আসুন। এখন আমি কোথাও যেতে পারবো না, আর না আমি তোমাকে কোথাও যেতে দেব, বুঝলে টিয়া পাখি? আমরা দুজন আজকে রাতে এখানেই থাকবো। বলে জাঙ্কুক নিজের মুখটাতে কাছাকাছি নিয়ে গেল। দুজন এতটাই কাছাকাছি আছে যে ওদের দুজনের ঠোঁট একদম ছোঁয়াছুঁয়ি অবস্থায়। জাঙ্কুকের গরম নিঃশ্বাস তের চোখে মুখে আসে পড়ছে। তে তো এবার চোখ মুখ বন্ধ করে খিচে আছে। ওর কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। শরীর জমে একদম বরফ হয়ে গেছে। বুকের ভিতরে থাকা হৃৎপিণ্ডটার গতি যেন আরো বেশি দ্রুত চলছে। বারবার সেটা যেন ওঠানামা করছে। তের নিঃশ্বাস আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে। জাঙ্কুক ঘোর লাগা দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তের রক্তগুলো যেন দ্রুত গতিতে দৌড়াতে লাগলো। আর তের ভিতরের অস্থিরতা জাঙ্কুক যেন খুব ভালোভাবে শুনতে পারছে। রুমের আবছা আলো আর অন্ধকারের মৃত পরিবেশে তেকে একদম মোহনীয় করে তুলেছে। শরীরের সাথে সাথে তের ঠোঁটও মৃতভাবে কাঁপছে। জাঙ্কুক তো এক ধ্যানে তের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তের ঠোঁটের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই খুব ইচ্ছা জাগলো নিজের প্রিয়তমার ঠোঁটটা আলতো করে ছুঁয়ে দেওয়ার জন্য। জাঙ্কুক আর বেশি কিছু না ভেবে তের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে নিয়েছে। তের ঠোঁটটা যেন নিজের আয়ত্তে নিয়ে এসেছে। জাঙ্কুকের হঠাৎ এরকম কাণ্ডে তে তো পুরো অবাক হয়ে গেছে। ও তো দ্রুত করে জাঙ্কুককে নিজের থেকে সরানোর চেষ্টা করছিল, কিন্তু জাঙ্কুকের ভারী দেহ আর শক্তির কাছে তের শক্তি কিছুই না। তে যতবার ছটফট করে জাঙ্কুককে সরানোর চেষ্টা করছে, ততবার যেন জাঙ্কুক ওকে বেশি আঁকড়ে ধরছে। তে ছটফট করতে করতে জাঙ্কুকের সাথে শক্তিতে না পেরে আস্তে করে শান্ত হয়ে গেল। জাঙ্কুক অনেক গভীর ভাবে তেকে কিস করছে। এবার তেও জাঙ্কুকের সাথে রেসপন্স করতে লাগলো। ডাইনিং টেবিলে লজ্জায় জড়সড় হয়ে বসে আছে তে। ওর বিপরীত পাশে চেয়ারে সোজাসুজি বসে আছে জাঙ্কুক। জাঙ্কুকের দৃষ্টি তের দিকে স্থির। জাঙ্কুক এভাবে তাকিয়ে থাকতে দেখে তে যেন মাথায় তুলতে পারছে না। লজ্জাতে পুরো মরেই যাচ্ছে। ওর গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে। ওর ঠোঁটের কোণে লজ্জায় মিশ্রিত হাসি। তখন একজন সার্ভেন্ট এসে দরজায় নক করাতে দুজনের ঘোর ভেঙে যায়। সঙ্গে সঙ্গে তে তো এক দৌড় দিয়ে ওয়াশরুমে চলে যায়। বেশ কিছুক্ষণ তো তে ওয়াশরুমেই বসেছিল। তো ভেবেছিল আজকেও জাঙ্কুকের সামনে যাবে না। আসলে সার্ভেন্ট তো দুজনকে খাবার খাওয়ার জন্য ডাক দিয়েছিল। জাঙ্কুক তো ততক্ষণে রুম থেকে বের হয়ে গিয়েছিল। তে ওয়াশরুমে থাকাতে সার্ভেন্টরা অনেকবার ডেকেছে, শোনেনি। তারপর জাঙ্কুকের ধমকে ওয়াশরুম থেকে বের হয়েছে। বের হওয়ার পর থেকে লজ্জায় জাঙ্কুকের দিকে এ পর্যন্ত একবারও তাকায়নি। সামান্য একটা কিস করার জন্য যে কেউ এতটা লজ্জা পেতে পারে সেটা তেকে না দেখলে জাঙ্কুক জানতেই পারতো না। তেকে লজ্জা পেতে দেখে জাঙ্কুক তো ওর দিক থেকে মুখ সরিয়ে নিল এবং নিচের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। দুজন মহিলা সার্ভেন্ট কিচেন থেকে সব খাবার দাবার নিয়ে এসে টেবিলের উপর সাজাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সার্ভেন্ট গুলো জাঙ্কুক আর তেকে খাবার সার্ভ করতে লাগলো। তে খাবার খাওয়া বাদে চুপচাপ বসে আছে, যেন বুকের মধ্যে অস্থিরতা এখনো কাজ করছে। এটা জাঙ্কুক খুব ভালোভাবে বুঝতে পেরেছে। তাই তেকে স্বাভাবিক করতে বলে উঠলো, তে খাওয়া শুরু করো। তে জাঙ্কুকের কথায় মাথা নেড়ে খাবার খেতে স্টার্ট করলো। 2-3 বার মুখে নিয়ে কিছু একটা ভেবে খাবার খাওয়া বন্ধ করে দিল। এরপর মহিলা সার্ভেন্ট দুজনের দিকে তাকিয়ে তে বলল, আপনারা খাবেন না? জি ম্যাম, আপনারা খেয়ে নিন, তারপরে আমরা খাবো। আমাকে একদম নাম ডাকবেন না, আমার সুন্দর একটা নাম আছে, আমার নাম তে। আপনারা সবাই আমাকে নাম ধরেই ডাকবেন। আর আপনারা পরে খাবেন কেন? এই ডাইনিং টেবিলটা তো অনেক বড়, অনায়াসে 5-6 জন চোখ বন্ধ করে খাওয়া যাবে। সেখানে আমরা মাত্র 2 জন বসে খাচ্ছি, বাকি চেয়ারগুলো তো খালি পড়ে আছে। আপনারা বসে পড়ুন আর এখনই খেয়ে নিন। জাঙ্কুক তের কথা শুনে মুচকি মুচকি হাসতে লাগলো। ও খুব ভালো করে জানতো যে তে এমন কিছু একটা বলবে। মহিলা দুইটা অবাক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। বাড়ির সার্ভেন্ট বা মেয়েদের সাথে যে কেউ এত সুন্দরভাবে কথা বলতে পারে, এত সুন্দর ব্যবহার করতে পারে, আজকে থেকে প্রথম দেখলো। সার্ভেন্ট দুইটা তের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে বলে তে একটু ভুরু কুঁচকিয়ে তাকালো। কি হলো, আপনারা এখনো দাঁড়িয়ে আছেন? মহিলা দুটো কি বলবে বুঝতে পারছে না, পুরো কেসি কলে আটকে গেছে। এখনই আমাদের সাথে এখানে বসে পড়ুন, আর কিচেনে যারা যারা আছে তাদেরকেও ডেকে নিয়ে আসুন। এদিকে তে বলছে ওদের সাথে খাবার খেতে বসতে, কিন্তু সার্ভেন্ট গুলোর তো জাঙ্কুককে দেখে অনেক ভয় লাগছে। মহিলা দুটো জাঙ্কুকের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকালো। কিচেনে যারা যারা আছে সবাইকে ডেকে নিয়ে আসুন। ম্যাম যখন একবার আদেশ করেছে তো ম্যামের কথা তো ফেলতে পারি না। ম্যাম যে আদেশ করবে আমাদের সবাইকে তো তাই শুনতে হবে। জাঙ্কুকের কথায় মহিলা দুটো মুচকি হাসলো। এরপর কিচেন রুম থেকে অন্যদেরও ডেকে নিয়ে আসলো এবং সবাই একসাথে ডিনার করতে বসলো। তে কাণ্ড দেখে জাঙ্কুক মুচকি মুচকি হাসছে আর খাবার খাচ্ছে। তে তো সবার সাথে ননস্টপ বকবক করেই চলেছে, এমন ভাবে কথা বলছে যেন তে সবাইকে চেনে। মহিলাগুলো তেকে দেখে অবাক হয়ে আছে। আজকাল এত মিশুক স্বভাবের মেয়ে খুঁজেই পাওয়া যায় না। সার্ভেন্ট গুলো জাঙ্কুকেও আশ্চর্য চোখে দেখছে, কারণ জাঙ্কুক সব সময় সিরিয়াস হয়ে রাগী মুড নিয়ে থাকে, কিন্তু এখন
এখন তের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এরকম হাসি জাঙ্কুকের মুখে সানভিটরা কখনোই দেখেনি। খাওয়া দাওয়া শেষে তে আর জাঙ্কুক ছাড়া সবাই উঠে চলে গেল নিজেদের কাজে। জাঙ্কুকও উঠে উপরেই যেতে নিচ্ছিল, কিন্তু তখনই তে কথা বলে ওঠে। আপনার সাথে আমার একটু কথা আছে। তে কণ্ঠ শুনতেই জাঙ্কুক পেছনের দিকে তাকালো। জাঙ্কুক পুরো কুচকে তের দিকে তাকিয়েছে, কারণ তে এমন কি কথা বলবে এবং তেকে দেখে বোঝা যাচ্ছে ও খুবই সিরিয়াস কথা বলবে। বলো, কি বলবে? দেখুন, আমি এখানে থাকতে চাই না, আমি বাসায় যেতে চাই। আমি জানি এই পৃথিবীতে আমার বাবা মার পরে যদি আমি কারো কাছে সবচেয়ে বেশি নিরাপদ থাকি সেটা হচ্ছে আপনি। সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু আমি তবু বাসায় যেতে চাই। কিন্তু তুমি কেন বাসায় যেতে চাও? আপনি কেন বুঝতে পারছেন না? আমরা যে সমাজে থাকি সেই সমাজে সবাই ভালো হয় না। আমি যদি আপনার সাথে এখানে এভাবে থাকি আর এটা যদি কেউ জানে তাহলে তো সবাই আমাকে ক্যারেক্টারলেস মেয়ে বলবে, আর আমি যেটা একদমই মেনে নিতে পারবো না। আমি আপনাকে জোর করছি না, শুধু অনুরোধ করছি, এভাবে আর রিকোয়েস্ট করতে হবে না। আমি খুব ভালো করেই বুঝি তুমি কি বলতে চাও আর তুমি কি বলছো। একটু ওয়েট করো, আমি গাড়ির চাবিটা নিয়ে আসছি। বলে জাঙ্কুক উপরে চলে গেল গাড়ির চাবি নিয়ে আসার জন্য। কিন্তু ছলছল দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। তে মনে মনে ভাবছে জাঙ্কুক কি কোনো রকম মন খারাপ করলো, কিন্তু ও কি করবে, ওর বাসায় যেতে খুব ইচ্ছা করছে। রাত 11টা বাজে। সুহ নিজের রুম থেকে আস্তে আস্তে করে বের হয়ে সিঁড়ি দিয়ে নামলো। এরপর খুব সতর্ক ভাবে বাড়ির সদর দরজাটা খুলে দিল। দরজাটা খুলতেই কালো হুডি পরা দুজন ছেলে একদম বাসার ভেতরে ঢুকে আসলো। আচমকা এভাবে ঢুকে আসাতে সুহ অনেকটা ভয় পেয়ে গেল, তবে ও সবটাই জানে, যার জন্য অনেকটা রেগে গেল। তোমরা মানুষ নাকি অন্য কিছু? একেই তো এত রাতে একটা বাচ্চা ছেলেকে ব্ল্যাকমেল করে দরজা খুলতে বাধ্য করলে, তার উপর আবার এভাবে হুডি পরে ভ্যাম্পায়ার হয়ে এসেছো। কতটা ভয়ঙ্কর লাগছে দেখতে তোমাদের ভেবে দেখেছো? তোমাদের লজ্জা করে না আমার মতো একটা ভোলাবালা ছেলেকে এত রাতে ভয় দেখাতে? ওই শালা, দরজা খুলতে এত দেরি করলি কেন রে? আর একটু হলে তো তোর হিটলার বাপ আমাদের দেখে নিত। এই বেটা ডাক্তার এত রাতে জেগে জেগে কি করে? তোর পাহারা দেয় নাকি? আর তুই কি বলি? তুই ভোলাবালা বাচ্চা? তুই যদি ভোলাবালা বাচ্চা হস তাহলে তো আমরা দুজন নবজাতক শিশু সর্বমাত্র পৃথিবীর ভূপৃষ্ঠে এসেছি। বুঝলিও না, আমাদের এই ভোলাবালা বাচ্চা সুহু শিশুটা এই বয়সে রাত 3টা পর্যন্ত জেগে জেগে মেয়েদের সাথে চ্যাটিং করে। এবার ভাব, এই কথাগুলো যদি ওর খাটাস বাপ জানতে পারে তাহলে ওর কি অবস্থা করবে? যা তোমরা বললে আমি তাই তো শুনলাম, তারপরে এই কথা বলে আবার ব্ল্যাকমেল করছো কেন? কতবার বলবো এই মেয়েগুলো জাস্ট আমার ফ্রেন্ড। আমি তো বড় হচ্ছি আস্তে আস্তে নাকি? আর কখন থেকে তোমরা আমার বাবাকে তোর বাপ করে যাচ্ছ? ভুলে যাও না আমার বাবা কিন্তু তোমাদের মামা হয়, তাকে রেসপেক্ট দিয়ে কথা বলবে। তা তো বলতেই হবে। আর ওরা তোর জাস্ট ফ্রেন্ড বলেই তো আজকে তুই বেঁচে গেলি, না হলে তোকে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে মারতাম। এই বয়সে ক্লাসের মেয়েদের সাথে চ্যাটিং করার শখ একদম ঘুচে যেত। আর শোন, তোর বাপ এমন কোনো কিছু উদ্ধার করেনি যে তাকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে। তোর বাপ চাচাদের ইগোর কারণে আমার মাকে অনেক দিন কষ্ট পেতে হয়েছে। মাঝে মাঝে তো এটা মনে হয় যে ওনাদের সবার শরীর থেকে ইগো বের করে একদম ঝালমুড়ি আলার কাছে বিক্রি করে দেয়, তারপর সেই টাকা দিয়ে ঝালমুড়ি খায়। উফ, আমি তো জানতাম যে এতদিন তে আপু শুধু উদ্ভট কথা বলে, কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম যে তুমি তে আপুর ভাই। তুমি আজব ধরনের কথা বলতে পারো। মানুষের শরীর থেকে ইগো বের করা যায় সেটা আজ প্রথম শুনলাম। আবার সেটা দিয়ে নাকি ঝালমুড়িও কিনে খাওয়া যায়। কি জানি বাবা, এগুলো তোমাদের দ্বারাই সম্ভব। ওই তোদের এসব আজেরা বকবক বাদ দিয়ে বলতো আমার বউটা কোথায়? তোমার ওই সাতজনী বউ নিজের রুমেই আছে। বাড়িতে সে নিজের রুমে গিয়ে ঘরের জিনিসপত্র সব ভাঙচুর করে ফেলেছে। জিমিন আপু থামাতে পারেনি। এরপর রুমের দরজা বন্ধ করে সে যে বসে আছে। সবাই অনেক ডেকেছে, কিন্তু আমার দুই আপের এক আপেও খেতে আসেনি। আমি জিমিন আপুকে ডেকে ও রুম থেকে আমার রুমে নিয়ে গিয়েছিলাম। বেচারি মনে হয় কান্না করতে করতে সেখানেই ঘুমিয়ে গেছে। জিমিনের কান্নার কথা শুনে সুগার বুকটা যেন একটু মোচড় দিয়ে উঠলো। সুগার নিজের বুকের বাঁ পাশে চিনচিন ব্যথার অনুভব করছে। ইউনো ওখানে আর এক মুহূর্তে না দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে উঠে উপরে চলে গেল। সুহু গিয়ে চুপচাপ সোফাতে বসে ফোন টিপতে লাগলো। সুগার হঠাৎই কেন আজকে যেন জিমিনকে খুব দেখতে ইচ্ছা করছে। কই, আগে তো কখনো এমন হয়নি। তাহলে আজকে কেন জিমিনের কান্নার কথা শুনে সুগার দম বন্ধ হয়ে আসছে। ইচ্ছা করছে এক দৌড়ে জিমিনের কাছে চলে যেতে। সুগার তো বারবার নিজের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। ও মনকে বোঝানোর চেষ্টা করলো যে ও জিমিনের কাছে যেতে চায় না, কিন্তু অবশেষে নিজের মনকে বোঝাতে ব্যর্থ হলো। ও নিজে উপরে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু সুহু তো সেখানেই ছিল। ব্রো, তুমি কোথায় যাচ্ছ? আসো এখানে আমার পাশে বসো। শুধু শুধু ওদের মধ্যে গিয়ে কাবাবের হাড্ডি হওয়ার কোনো দরকার নেই। তার থেকে চলো আমরা দুজন বসে বসে পাহারা দেই, যেন কেউ না আসে। আমাকে কি দেখে তোর সিকিউরিটি গার্ড মনে হয় যে আমি এখানে বসে বসে ওদের পাহারা দেব? তো তোমার কি আমাকে দেখে সিকিউরিটি গার্ড মনে হয়? আমি তো সিকিউরিটি গার্ড না, তবু ওদেরকে পাহারা দিচ্ছি। তাহলে আমি যদি ওদেরকে পাহারা দিতে পারি, তুমি কেন ওদের পাহারা দিতে পারবে না? তোর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তাই এখন তুই বসে বসে পাহারা দিচ্ছিস আর পাহারা দিতেই থাকবি। আমার আবার অনেক কাজ আছে, তাই আমার এখন উপরে যেতেই হবে। তোমার কাজ আছে? কি কাজ? আর উপরে বা কোথায় যাচ্ছ? যে কাজই থাকুক না কেন সেটাকে আমি তোকে বলবো নাকি? আর এটা আমার মামার বাড়ি, আমি ডানে বামে
ইচ্ছা সেখানে যাব, তাতে কি তোর কোনো সমস্যা? উফ, আমার কোনো সমস্যা নেই, বরঞ্চ তোমার মাথায় সমস্যা আছে। কিছুক্ষণ আগে তো আমার বাপ চাচাই ইগো বিক্রি করে ঝালমুড়ি খেতে চাইলে, আর এখন মামার বাড়ি বলছো? তুই কি আমাকে কোনোভাবে অপমান করছিস? শালা তোকে আমি পরে দেখবো বলে সুগা এক দৌড় দিয়ে উপরে চলে যায়। ইউনো তড়িঘড়ি করে লিসার রুমের সামনে চলে গেল আর চাবিটা বের করে লিসার রুমের দরজাটা খুললো। ইউনো তো এই চাবিটা অনেক আগেই বাড়িয়েছিল লিসাকে জানানোর জন্য, তবে ইউনো দরজা খুলতেই একদম অবাক হয়ে যায়। পুরো রুম একদম অগোছালো হয়ে আছে, জিনিসপাতি এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে এখানে তো ঝড় চলেছে। ইউনো ওর পকেট থেকে ফোনটা বের করে টর্চ জ্বালালো, এরপর লিসাকে খুঁজতে লাগলো, কিন্তু লিসা কোথাও নেই। ইউনো মনে মনে ভাবলো লিসা কোথায় গেল, আর রুম তো ভেতর থেকে বন্ধ, তাহলে কিভাবেই বা গেল। হঠাৎ ইউনোর চোখ গেল বেলকানির দিকে। বেলকানির দরজাটা খোলা ছিল। ইউনো তো খুব ভালো করে জানে যে লিসা বেলকানি লক করে ঘুমায়, এখন বেলকানিটা খোলা মানে লিসা সেখানেই আছে। ইউনো তড়িঘড়ি করে সেখানে গিয়ে পৌঁছালো। সেখানে গিয়ে তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না, ও কি সত্যি লিসাকে এতটাই কষ্ট দিয়ে ফেললো? লিসা সারা শরীর ক্ষতবিক্ষত হয়েছিল, পায়ের কিছু কিছু জায়গায় কাঁচ ঢুকেছিল। ঘরের সবকিছু ভেঙে ফেলাতে কাঁচের কিছু জিনিস ভেঙে গেছে, আর সেগুলো লিসার অসাবধানতার কারণে ওর পায়ে ঢুকে গেছে। ইউনো দ্রুত লিসাকে কোলে তুলে নিয়ে ভেতরে নিয়ে আসলো। ও এদিকে ওদিকে ফার্স্ট এড বক্স খুঁজতে লাগলো, তবে এটা সহজেই পেয়ে যায়। ফার্স্ট এড বক্সটা নিয়ে ইউনো লিসার কাছে যায়। এদিকে সুগা খুবই সাবধানে সুহুর রুমের সামনে চলে এসেছে। আস্তে করে ভেতরে ঢুকে দরজাটা চাপিয়ে দিল। দরজাটা চাপিয়ে দিয়ে পেছনে ঘুরতেই ওর চোখ আটকে গেল। একটা মেয়ে সোফার উপর গুটি সুটি মেরে ঘুমিয়ে আছে। জিমিকে দেখতে একদম বাচ্চাদের মতো লাগছিল। এমনিতেও জিমিন সবার থেকে ছোট। এভাবে জিমিনকে বাচ্চাদের মতো ঘুমাতে দেখে সুগা যেন একটু মুচকি হাসলো। তারপর কিছুক্ষণ ঘুমান্ত জিমিনের দিকে তাকিয়ে রইল। এক পা দু পা করে জিমিনের দিকে এগিয়ে যেতে লাগলো। সুগা একদম জিমিনের কাছাকাছি চলে যেতে হাঁটু গেড়ে একদম জিমিনের সামনেই বসে পড়লো। জিমিনের মুখ এবং সুগার মুখ একদম মুখোমুখি। জিমিন আগে সুগাকে নিয়ে কি কি পাগলামি করেছে এই কাণ্ডগুলো ভেবে সুগা মুচকি মুচকি হাসছে। আগে কতটা হাসি খুশি দুরন্ত স্বাভাবিক ছিল মেয়েটা, যা মনে পড়তো যা মুখে আসতো গড় গড় করে বলে দিত। ওর দুরন্তপনার মধ্যেও একটা অদ্ভুত সচ্ছলতা খুঁজে পাওয়া যেত। কতবার এসে সুগাকে আই লাভ ইউ বলেছে, আই মিস ইউ বলেছে, তার কোনো ধারণাই নেই। কোনো কারণ ছাড়াই একগাদা করে ফুল গিফট নিয়ে সুগাকে দিয়ে এসেছে। জিমিন সারাদিন সুগাকে ফোনে মেসেজ দিয়ে বিরক্ত করেছে, আর এখন সেই হাসি খুশি দুরন্ত ছটফটে মেয়েটা একদমই শান্ত হয়ে গেছে। এখন যেন ভুলেও সুগার দিকে একবারও ঘুরে তাকায় না। আগে জিমিনের পাগলামিগুলোতে সুগা খুবই বিরক্ত বোধ করত, কিন্তু এখন সুগা সেই পাগলামিগুলো অনেক বেশি মিস করে। কেন মিস করে সেটা সে নিজেও জানে না, শুধু এটাই জানে জিমিন ওকে ইগনোর করলে ও সেটা একদমই মেনে নিতে পারে না। ওর কেন যেন দম বন্ধ হয়ে আসে। সুগা জিমিনের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে আছে। জিমিনকে দেখে বোঝা যাচ্ছে ও অনেক বেশি কান্না করেছে, মাঝে মাঝে ঘুমের মধ্যে হিচকে উঠছে। সুগা এক হাত দিয়ে আলতো করে জিমিনের কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো কানের পেছনে গুঁজে দিল। তারপর কিছু একটা ভেবে নিজের ফোনটা বের করে জিমিনের কয়েকটা ছবি তুলে নিল। পরে না হয় এরকম বাচ্চাদের মতো করে ঘুমিয়ে থাকা ছবিগুলো জিমিনকে দেখিয়ে জিমিনকে রাগাবে। গভীর ঘুমের মধ্যেও জিমিনের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে যে ওর আশেপাশে কেউ আছে, ওকে কেউ খুব কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। প্রথমে জিমিন বিষয়টা তেমন পাত্তা দিল না, কিন্তু ধীরে ধীরে ব্যক্তিটার নিঃশ্বাস জিমিনের চোখে মুখে আশ্রে পড়তে লাগলো। ও ভয় পেয়ে ছটফট করে ঘুম থেকে উঠে বসেছে। ঘরে ডিম লাইট জ্বালানো ছিল। অন্ধকারের মধ্যে এরকম ভাবে একটা ছেলেকে দেখে জিমিন তো অনেক বেশি ঘাবড়ে গেল। ও চিৎকার দিতেই যাবে, তখনই সুগা এক হাত দিয়ে জিমিনের মুখ চেপে ধরলো। জিমিন তো ভয়ে হাত পা ছোটাছুটি করছে। জিমিনকে এভাবে ছটফট করতে দেখে সুগা ভাবলো এই মেয়ের দ্বারা বিশ্বাস নেই, এখন এই চিৎকার লাগিয়ে দিলে সর্বনাশ হয়ে যাবে। তাই সুগা ফিসফিস করে বলতে লাগলো, হে জিমিন, ডোন্ট শাউট, চেঁচিও না, আমি সুগা। সুগা নামটা কানে আসতেই জিমিন যেন স্থির হয়ে গেল। ওর তো চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। ও তো বড় বড় চোখে সুগার দিকে তাকালো। হ্যাঁ, এটা তো সত্যি সুগা। সুগাকে একদম স্পষ্ট দেখতে পাচ্ছে জিমিন। জিমিন তো অবাক হয়ে সুগার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, ও কি স্বপ্ন দেখছে নাকি সত্যি সুগা এসেছে? কিন্তু এত রাতে ওর কাছে সুগা কেন আসবে? জিমিন তো এবার ছিটকে দূরে সরে গেল। ও দূরে সরে যেতেই জোরে জোরে শ্বাস নিতে লাগলো। এটা কোন ধরনের অসভ্যতা? আপনি আপনি এত রাতে আমার রুমে কি করছেন? জিমিনের মুখ থেকে আপনি ডাকটা শুনে সুগার ভুরু কুঁচকে গেল। যে মেয়ে এতদিন দেখা হলে বাবু সোনা জাদু টোনা জান এসব ছাড়া কথাই বলতো না, সে কিনা আজকে সোজা আমাকে আপনি বলে সম্বোধন করছে। বাই চান্স আবার না ভাইয়া ডেকে বসে, কারণ জিমিন তো আমাকে সেই প্রথম দিন থেকে এই পর্যন্ত একবারও ভাইয়া বলে ডাকেনি। সুগার এই কথাটা ভাবতে দেরি হলো, কিন্তু জিমিনের কথাটা বলতে এক মিনিটও দেরি হলো না। কি হলো সুগা ভাইয়া? চুপ করে আছেন কেন? এত রাতে আপনি আমার রুমে কি করছেন? জিমিনের মুখে এবার ভাইয়া ডাকটা শুনে সুগার ভীষণ রাগ লাগছে, আর সাথে কান্নাও পাচ্ছে। ওর ইচ্ছা করছে ফ্লোরে বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে কান্না করতে। জিমিনের মুখ থেকে ভাইয়া ডাকটা শোনার জন্য সুগা একদমই প্রস্তুত ছিল না। ও যেন মেনেই নিতে পারছে না। কি হলো? এভাবে হাতিয়ার মতো তাকিয়ে আছেন কেন? আমি কি বলছি প্রশ্ন করছি তো, উত্তর দিন। আপনি আমার রুমে কেন এসেছেন? সুইসাইড করতে এসেছি। আসলে আমার বাড়িতে আমার রুমে ফ্যান নেই তো, তাই তোদের বাড়িতে এসেছে গলায় দড়ি দিয়ে সুইসাইড করব বলে। আর এটা তোর রুম না,
এটা সুহুর রুম, বুঝতে পারলি? আমাদের এত টাকা পড়েনি যে আপনার মতো হাতিকে আমাদের বাড়ির ফ্যানে ঝুলিয়ে ফ্যানের আয়ু কমিয়ে ফেলবো। আপনি গিয়ে কচু গাছের সাথে ঝুলে পড়েন। আপনার মতো মানুষের সঙ্গে কচুটাই পারফেক্ট হবে। আর এটা সুহুর রুম তো কি হয়েছে? ও আমার ভাই হয়, আমি সুহুর রুমে থাকবো নাকি আমার রুমে থাকবো এটা একান্তই আমার ব্যাপার, আপনি বলার কি? ওই তোর তো সাহস কম না, তুই আমাকে হাতি বললি, আবার কচু গাছের সাথে ফাঁস নিতে বললি। আর তুই তোর ভাই হয়, আমার কি হয়? তোর যেমন অধিকার এই রুমে আছে আমারও আছে, তাই আমি এই রুমে এসেছি। আপনি কচু গাছের সাথে ফাঁসি নেবেন নাকি বাঁশ গাছের সাথে ফাঁসি নেবেন সেটা আপনার ব্যাপার। আর এগুলো বলতে একদমই সাহসের প্রয়োজন হয় না। আর ওয়েট, আপনি কি বললেন? এটা সুহুর রুম দেখে আপনি এই রুমে এসেছেন? আপনার এই রুমে ভাইয়ের অধিকার আছে? ঠিক আছে, থাকুন আপনি আপনার ভাইয়ের রুমে, থাকলাম না আমি। আমার রুমে কি অভাব পড়ে গেছে নাকি? আমি আমার নিজের রুমে যাচ্ছি। বলে জিমিন রুম থেকে বের হয়ে যেতে নিলে সুগা উঠে দৌড়ে গিয়ে জিমিনের হাতটা চেপে ধরে আর জিমিনকে একদম দেওয়ালের সাথে লাগিয়ে ফেলে। আচমকা এমন করাতে জিমিন অনেক বেশি অবাক হয়ে যায়, তবে জিমিনও বুঝতে পারছে না সুগা বা ওর সাথে কথা বলতে চাইছে কেন। আমার মনে হচ্ছে ইদানিং তোর সাহস একটু বেশি বেড়ে গেছে। তুই আমার সাথে মুখে মুখে তর্ক করছিস। আমাকে অতিরিক্ত সাহস দেখাতে আসলে কিন্তু পরিণতি ভয়ঙ্কর হবে, সেটা কি তুই জানিস? কি করবেন আপনি আমাকে? ছাড়ুন বলছি। আপনি কি আমাকে ভয় দেখাতে এসেছেন? জিমিন, আমি তোকে শুধু একটা কথা বলতে এসেছি, আর সেটা বলেই চলে যাব। কি কথা বলেন? কি কথা শোনানোর আরো বাকি আছে আপনার, বলেন দেখি। জিমিন, আই এম সরি, আমি তোকে সেদিন ইচ্ছা করে কথাগুলো বলিনি। আমার কথাগুলো বলা ভুল হয়েছে। আই এম রিয়েলি সরি, তুই আমাকে ভুল বুঝিস না। ওয়াও, আপনি কি ড্রামা করতে পারেন, ভাবা যায়। আপনি কি জুতা মেরে গরুদান করতে এসেছেন, তাও আবার এতদিন পর? আমি ভুল করেছি আর তাই আমি শুধু সরিটাই বলতে এসেছি, এর চেয়ে বেশি কিছু না। সরি তো বলা হয়ে গেছে, তো আমার সাথে এভাবে চিটকে দাঁড়িয়ে আছেন কেন? আমার মতো মেয়ের সাথে এভাবে দাঁড়িয়ে থাকতে লজ্জা করে না? আপনি তো একটা ভদ্র ছেলে, কোনো মেয়ের দিকে তাকান না। আমি তো আবার যে কোনো ছেলেকে দেখলেই তাদের গায়ে ঢলে পড়ি, তাই আপনি আমার থেকে দূরত্ব বজায় রেখে কথা বলবেন। তখনই সুগা জিমিনকে ছেড়ে দিল। জিমিনও যেন হাত ছেড়ে বাঁচলো। এদিকে ইউনো লিসার পায়ে থেকে ছোট ছোট কাজগুলো বের করে ওর পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে এবং ওষুধ লাগিয়ে দিয়েছে। ইউনো লিসার সাথে সবসময় এমনই করে, প্রথমে নিজে ইচ্ছা করে লিসাকে কষ্ট দেবে, তারপরে সে আতিথ্যতা করে ওষুধ লাগাবে। হঠাৎই লিসার ঘুমটা ভেঙে যায়। লিসা ইউনোকে দেখতেই ওর মাথায় ধাপ করে আগুন জ্বলে ওঠে। ইউনো তো লিসার পায়ে ব্যান্ডেজ করে দিয়েছিল, যার কারণে পায়ের কাছে বসেছিল। লিসা তো রেগে ইউনোকে একটা লাথি মেরে দেয়। ইউনো তো একদম ফ্লোরে উপর হয়ে পড়ে যায়। এই রাক্ষসী, তুই আমাকে লাথি দিয়ে কেন ফেলে দিলি? তুই আমার রুমে এসে আমার পায়ের কাছে বসে কি করছিস? কেন, তুই কি রাতটা না চোখে দেখিস না কি করছিলাম? তোর পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছিলাম আর মেডিসিন লাগাচ্ছিলাম। আমি রাতকানা না, আমি একদম ঠিক আছি, কিন্তু তুই কোন সাহসে আমার পায়ে হাত দিয়েছিস? আজব, হাত না লাগালে মেডিসিন লাগাবো কিভাবে? তোকে মেডিসিন লাগাতে কে বলেছে? তুই নিজেই আঘাত করে এখন কি তুই কাটা গায়ে নুনের ছিটা দিতে এসেছিস? আর তুই আমার বাড়িতে কোন সাহসে এসেছিস? যা এক্ষুনি বের হ, না হয় আপু বড় আপু সবাইকে ডাক দিব, তারপর তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। ও আচ্ছা, তাই নাকি? দেখি এখনই যা, তো বাপ চাচাকে ডাক, আমি তো দেখি ওনারা আমার কি করতে পারে। তারা, আমি এখনই যাচ্ছি, সবাইকে বলে দিব। বলে লিসা উঠে যেতেই নেবে, তখনই ইউনো লিসার হাত টেনে ধরে খাটের উপর বসিয়ে দিল। এই রুম থেকে যদি এক পা বাইরে বের করেছিস না, তাহলে হাত পা ভেঙে একদম হসপিটালে ভর্তি করে দিয়ে আসবো। তুই আবার আমাকে হুমকি দিচ্ছিস, অসভ্য ছেলে। বলে লিসা ইউনোর পিঠে 2-3টা থাপ্পড় লাগিয়ে দিল। এদিকে সুগা জিমিনকে ছেড়ে দিলে জিমিন চলে আসতে নিলেই সুগা গিয়ে জিমিনের হাতটা আপার চেপে ধরে। এক্সকিউজ মি, আমি বুঝতে পারছি না আপনি বারবার আমাকে আটকাচ্ছেন কেন? আজকে ভার্সিটিতে স্টেজে অতগুলো ছেলের সাথে ডান্স করলি কেন? বিকজ আমি থার্ড ক্লাস টাইটালেস মেয়ে, তাই আমি অতগুলো ছেলে কেন 100 জনের সাথে ডান্স করতে পারি। লিসার যা অবস্থা করেছে না ইউনো, আসলে তোকে সেই অবস্থাটা করা উচিত ছিল সবার সামনে। তো করলেন না কেন? আমি কি বারণ করেছিলাম? পার্টনার চেঞ্জ হতে তো আপনি নিজেই আমার দিকে হা করে তাকিয়েছিলেন। যত সব, ছাড়ুন আমার হাত, আমার সবার আদিক্ষেতা দেখা হয়ে গেছে। বলে জিমিন গট গট করে সেখান থেকে চলে যায়। সুগাও জিমিনের পেছনে পেছনে চলে যায়। জিমিন তো লিসার রুমের সামনে গিয়ে থেমে যায় এবং সুগাও এসে সেখানেই থেমে গেছে। আরে ইউনো ভাইয়া, তুমিও এখানে? আমি বুঝতে পারছি না, তোমরা দুজন কি আমাদের বাড়িতে চুরি করতে এসেছো? হ্যাঁ জিমিন, তুই ঠিক বলেছিস, ওরা চুরি করতে এসেছে। ওরা চোর না, ওরা ডাকাত। একদম চুপ, দুইটাকে একদম মেরে না একদম নদীতে ভাসিয়ে দেবো। সুগা এই বলতে বলতে ভিতরে ঢুকতেই হঠাৎই সুগার মোবাইলে একটা মেসেজ চলে আসে। মেসেজের শব্দ শুনে সুগা বেশ অবাক হয়, কারণ ঠিক একই টাইমে ইউনোর ফোনেও মেসেজ চলে এসেছে। ইউনো ঝগড়া থামিয়ে ওর ফোনটা চেক করতে লাগলো। ইউনো অবাক হয়ে সুগার দিকে তাকালো এবং সুগাও অবাক হয়ে ইউনোর দিকে তাকিয়েছে, কারণ ঠিক একই টাইমে একই ভাবে সুগার মোবাইলেও জাঙ্কুকের আইডি থেকে ভয়েস মেসেজ এসেছে। ঢুকতে দেখলো জাঙ্কুকের আইডি থেকে ভয়েস মেসেজ এসেছে। এই সুগা, ভাইয়া হঠাৎ করে এত রাতে ভয়েস মেসেজ কেন দিল? আমিও তো সেটা বুঝতে পারছি না। এত গবেষণা না করে মেসেজটা শুনলেই তো হয় কি বলেছে। জিমের কথা শুনে ইউনো আর সুগার ঘোর ভাঙলো। ওরা তো সঙ্গে সঙ্গে মেসেজটা চেক করতে লাগলো। ভয়েসটা ওপেন করতে জাঙ্কুকের কণ্ঠ ভেসে আসলো। জাঙ্কুক ভাঙা গলায় ব্যথাস্বর কণ্ঠে বলছে, আমাদের উপর অ্যাটাক করা হয়েছে। ওরা দলে প্রায় 20-25 জনের মতো আছে। সবাই আমাদের পিছনে গাড়ি নিয়ে ধাওয়া করছে।
করছে, আমাদের গাড়িটা প্রায় ভেঙে চুরে গেছে। তোরা তাড়াতাড়ি আমার ফোনের লোকেশন ট্রেস করে আমাদের কাছে আসার চেষ্টা কর। আমার এক হাতে গুলি লেগেছে, আমাদের সাথে গার্ড ড্রাইভার কিছুই নেই, তে ভীষণ ভয় পেয়ে গেছে। আমার যা হয় হোক, তোরা শুধু এসে ডেকে নিয়ে যা প্লিজ। আমার এটাই যেন একটা আচরণ না লাগে, আমি নিজেকে সামনে নিতে পারবো, তোরা শুধু ডেকে নিয়ে যা। ভয়েস মেসেজ শুনতেই চারজনের পৃথিবী যেন থমকে গেছে। সুগা আর ইউনো তো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ তো জিমিন আর লিসা মনোযোগ দিয়ে ভয়েস মেসেজটা শুনলো, এখন তো হাও মা করে কান্না করে দিয়েছে। ওদের কান্নার শব্দ শুনতেই সুগা আর ইউনোর হুঁশ ফিরে আসলো। ওরা আর এক মুহূর্ত দেরি না করে এক দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে গেল। ওরা দুজন সিঁড়িতে নেমে আসতেই এদিক থেকে যে হোক ওর হাতে গান নিয়ে দৌড়ে এসেছে। সুগা আর ইউনোকে দেখে যে হোক অনেক বেশি অবাক হলো। তোরা এত রাতে এখানে কি করছিস? পরে বলবো, এখন একদম হাতে সময় নেই। জাঙ্কুক ভাইয়ের উপর অ্যাটাক করা হয়েছে, সাথে কেউ আছে। হ্যাঁ, একটু আগে আমার কাছে জাঙ্কুকের ভয়েস মেসেজ এসেছে। দেখেছিস ওই বাস্টারের বাচ্চাগুলোর কত বড় সাহস? একবার শুধু জানতে পারি ওরা কারা, তারপরে সবগুলোকে একদম জ্বালিয়ে পুড়িয়ে মারবো। বলে তিনজনে এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেল। সুগা নিজের বাইক নিয়ে রওনা হলো, এদিক থেকে ইউনো নিজের বাইক নিয়ে রওনা হলো। ওরা বাইক নিয়েই বাড়িতে এসেছিল। যেহেতু নিজের গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত বেরিয়ে গেল। ওদের যাওয়ার দিকে সুহু তো অবাক হয়ে তাকিয়েছিল। ওদেরকে দেখে সুহু ভালোভাবে বুঝতে পারলো যে অনেক বড় একটা ঘটনা ঘটেছে। এদিক থেকে জিমিন দৌড়ে ওর বাবা মার কাছে চলে গেছে, আর লিসা বড় আব্বু আম্মুর কাছে গেছে। লিসা গিয়ে যে হবে বাবা মাকে সবকিছু খুলে বলে। এদিক থেকে জিমিনের কান্না দেখে ওর মা এগিয়ে আসে। কিরে জিমিন, এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে? কি হয়েছে তোর? জাঙ্কুক ভাইয়া আন্টি আপুর উপরে অ্যাটাক করা হয়েছে। জাঙ্কুক ভাইয়ার গুলি লেগেছে। কথাটা শুনে জিমিনের বাবা মার মাথার উপর যেন বাঁশ ভেঙে পড়লো। দ্রুত সবাই মিলে নিচে নেমে আসলো। জিমিনের বাবা আরএম জিনকে সবকিছু ফোন দিয়ে জানালো। এদিক থেকে জেহবের বাবা ইয়ঞ্জন আর সোবিনকে ফোন দিয়ে সবকিছু জানালো। ওরা সবাই মিলে 3-4টা গাড়ি নিয়ে বের হয়ে গেল। ওদিক থেকে ইয়ঞ্জন হাওমাও করে কান্না করছে মেয়ের জন্য। সোবিন কোন রকম ইয়ঞ্জনকে শান্ত করে ওরাও গাড়ি নিয়ে বের হয়ে পড়লো। এদিক থেকে আরএম জিন অনেকগুলো বডিগার্ড নিয়ে ওরাও বের হয়ে গেল। নেক্সট পার্টে ধামাকা আছে, দেখতে কিন্তু একদমই ভুলবে না। তে আর জাঙ্কুকের অনেক বড় বিপদ হয়েছে, আর সবকিছু কিভাবে ঘটেছে সবই জানতে পারবে। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।